নলেজ লার্নিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমাদের লক্ষ্যই হলো ইজি এন্ড কুইক লার্নিং। তো আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। তো টপিকসগুলো হলো সাধারণ আলোচনা প্রথমে আমরা করব, এরপর সূত্রাবলী, এরপর কিছু অনুশীলনের সমাধান করব। তো ত্রিকোণমিতি, যেটা ইংরেজি উচ্চারণ হচ্ছে ট্রিগোনোমেট্রি। এখন এইটা হচ্ছে তিনটা গ্রিক শব্দ থেকে আসছে, যার অর্থ আমরা যদি ট্রিগোনোমেট্রিকে ভাগ করি তাহলে ট্রিগন এন্ড মেট্রন শব্দগুলো পাবো, যার অর্থ হচ্ছে ট্রি অর্থ হচ্ছে তিন, গণ হচ্ছে ধার, ধার মানে যদি আমরা না বুঝি বাহু, আর মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ। মানে তাহলে কি দাঁড়ালো, একটা ত্রিভুজের ত্রিকোণমিতি আসলে একটা ত্রিভুজ নিয়ে কাজ করে, সমকোণী ত্রিভুজ নিয়ে। তো এই সমকোণী ত্রিভুজের তো তিনটা বাহু থাকে, তাহলে তিনটা বাহুর যে পরিমাপ সেটাই হচ্ছে ত্রিকোণমিতি। এখন আমরা দেখব হচ্ছে ত্রিকোণমিতির ব্যবহারগুলো কোথায় কোথায়, অর্থাৎ ত্রিকোণমিতি আমরা কোথায় কোথায় ব্যবহার করি। তো ত্রিকোণমিতি ব্যবহার করা হয়, প্রথম কথা হচ্ছে আমরা যদি নদীর প্রস্থ নির্ণয় করতে চাই, নদীর প্রস্থ যদি বের করতে চাই তাহলে আমরা ত্রিকোণমিতি ব্যবহার করি। এরপর আমরা কি করতে পারি, যে ত্রিভুজের সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় তাহলে সেইগুলো আমরা ত্রিভুজ সংক্রান্ত সমস্যা যদি আমরা বের করতে চাই, অর্থাৎ অতিভুজ, ভূমি, এইগুলো যদি আমরা বের করতে চাই। এরপরে আমরা যদি গাছের উচ্চতা বের করতে চাই, গাছের উচ্চতা বের করতে চাই তাহলে হবে। এরপর জ্যোতির্বিজ্ঞানে কিন্তু ব্যবহার করা হয়, ক্যালকুলাসে ব্যবহার করা হয়, যেগুলো হচ্ছে নক্ষত্রের দূরত্ব, আমরা পৃথিবী থেকে সরাসরি নক্ষত্রের দূরত্ব বের করতে পারি। এগুলো কিন্তু আমরা ত্রিকোণমিতির সাহায্যে খুব সহজেই পারি বের করতে। তো এইগুলো হচ্ছে আমরা বের করি গ্রহ নক্ষত্রের দূরত্ব। এখন আমরা যেটা দেখব, এরপর হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব, যে সমকোণী ত্রিভুজটা কেমন হবে। আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে, আমরা বললাম ত্রিকোণমিতি কাজ করে হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে, তাহলে সমকোণী ত্রিভুজটাকে আমাদের খুব ভালো করে শিখে আসতে হবে। তো একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে নিশ্চয়ই এরকম। তো সমকোণী ত্রিভুজে কাকে বলে, যে একটা কোণ সমকোণ থাকবে, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কিরকম, যে লম্ব, একটা লম্ব দাগ থাকলে এটা হচ্ছে 90 ডিগ্রি হয়। তো সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি যদি এইভাবে আঁকাই তাহলে সেটা একটা কি সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের তো তিনটা বাহু আছে আর তিনটা কোণও আছে। তো এইটাকে আমি বললাম 90 ডিগ্রি বা সমকোণ, তাহলে অপর যে দুটো কোণ এইগুলাকে বলা হয় কিন্তু সূক্ষ্মকোণ, এইগুলাকে বলা হয় সূক্ষ্মকোণ। আর এই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমাকে কিন্তু কাজগুলো করতে হয়। তো যাই হোক, তাহলে আমরা কোণগুলো চিনলাম, যে তিনটা কোণ থাকে আর কি তিনটা বাহু থাকে। এখন এই বাহুগুলোর নাম কি কি বলে, তো বাহুগুলোর নাম যেগুলা দেখো, এইটাকে বলা হয় অতিভুজ। আচ্ছা, এখন অতিভুজ কাকে বলে সেটা আমাদের জানতে হবে। এটাকে বলে ভূমি, এটাকে বলে লম্ব। এখন সেটা আমাদের কিন্তু বুঝতে হবে যে কিভাবে আমরা অতিভুজ বলতে পারবো, কিভাবে লম্ব বলতে পারবো, কিভাবে ভূমি বলতে পারবো। তো এইটার উত্তর হচ্ছে অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত। অতিভুজ হচ্ছে কি, সমকোণের বিপরীত, সমকোণের বিপরীত বাহু যেটা, সেটাই হচ্ছে অতিভুজ। আচ্ছা, আরেকভাবে বলা যায় যে সমকোণের বিপরীত বাহু তো অতিভুজ, এটা বইয়ের ভাষায়। তার মানে এই যে সমকোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এর বিপরীত পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের অতিভুজ। তো অতিভুজ, তো আমাদের 90 ডিগ্রির বিপরীত হচ্ছে অতিভুজ। এরপরে আমরা 90 ডিগ্রির বিপরীত হচ্ছে অতিভুজ এইভাবে না বলে যদি আমরা একটু অন্যভাবে বলতে চাই তাহলে কিন্তু এটা বলা যায় যে ত্রিভুজের সবচেয়ে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু যেটা, বৃহত্তম মানে সবচেয়ে বড় বাহু যেটা, সেটা কিন্তু অতিভুজ। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের কি, অতিভুজ। যাই হোক, অতিভুজ বানানো আমার ঠিকই আছে। এরপরে যেটা আছে যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে থাকলো লম্ব আর ভূমি। আরেকভাবেও কিন্তু অতিভুজ চিনতে পারবো, সেটা হচ্ছে কি, আমি যদি এইভাবে বলি তাহলে তোমাদের জিনিসটা সহজ হয়, যে অতি বোঝে তাই বাঁকা পথে চলে, অতি বোঝে তাই বাঁকা পথে চলে। এটা কিন্তু নট নেসেসারি, এটা সত্য কথা না সবসময়ের জন্য, কিন্তু তোমাদের লেভেলে সত্য হয়ে যাবে। তাহলে যেটা বাঁকা থাকবে, সমকোণে যেটা বাঁকা, সেটা কিন্তু অতিভুজ। অতি বোঝে তাই বাঁকা পথে চলে, যেটা বাঁকাটা আছে, ঠিক আছে, এই যে এটা বাঁকা, তাহলে এটা কিন্তু আমাদের অতিভুজ। আচ্ছা, তাহলে আমি অতিভুজ খুব সহজেই চিনে ফেললাম। এখন থাকলো কি, লম্ব আর ভূমি। তো তোমাকে কিন্তু একটা জানা থাকতে হবে, কোণ কিন্তু এখানে দেখো তিনটা কোণ থাকে, তিনটা কোণের মধ্যে সমকোণ নিয়ে কাজ হয় না, কাজ হয় অপর দুইটা, অপর দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ। সেই সূক্ষ্মকোণকে কিন্তু আমরা থিটা দ্বারা প্রকাশ করি। এটা একটা গ্রিক শব্দ, গ্রিক অক্ষর শব্দ বলছি। থিটা হচ্ছে কি, গ্রিক শব্দ, যেটার উচ্চারণ কি থিটা, থিটা। অনেক সময় থিটাও বলা হয়, কারণ ইংরেজি স্পেলিংটা অনেকটা এরকম। তো থিটা বা থিটা যাই বলো না কেন, এটা হচ্ছে থিটা, এবং এটার প্রতীকটা হচ্ছে এরকম দিয়ে, জিরো দিয়ে, তারপর মাঝখানে একটা দাগ, ঠিক আছে, আমরা অনেক সময় এরকম ভাবে লিখি।
তো এটা হচ্ছে আমাদের থিটা। এখন এই যে কোণ, কোণের বিপরীতটাই হচ্ছে আমাদের লম্ব। কোণের আমরা এইটা হচ্ছে প্রদত্ত কোণ। কোণ কিন্তু আমাদের দুই জায়গায় থাকতে পারতো, এইখানেও থাকতে পারতো, এই উপরেও থাকতে পারতো। কোণটা কয় জায়গায় থাকতে পারতো? দুই জায়গায় থাকতে পারতো, বুঝছো ভাই? তাহলে কোণ হচ্ছে দুইটা জায়গায় থাকতে পারতো। একটা কি বলো, যে এইখানেও থাকতে পারতো থিটা, এইখানেও থিটাটা থাকতে পারতো। তাহলে আমরা যদি এইখানেও থিটা রাখি তাহলে চিন্তা অন্যরকম হয়ে যাবে। তো আমি আপাতত ধরো এইখানে রাখলাম, থিটাটা কোথায় রাখলাম আমরা? এইখানে, অর্থাৎ প্রদত্ত কোণ বলবো এটাকে। এটাকে কি বলবো? প্রদত্ত কোণ। মানে যেই কোণটা আমার দেয়া আছে। প্রদত্ত মানে কি? দেয়া। তাহলে যে দেয়া কোণটা আছে সেই দেয়া কোণের বিপরীতটা হয় লম্ব। তাহলে কি বললাম? প্রদত্ত কোণ। প্রদত্ত কোণকে আমরা নরমালি কোণ বলবো। তাহলে কি বললাম? লম্ব কি জিনিস? লম্ব হচ্ছে প্রদত্ত কোণের বিপরীত বাহু। প্রদত্ত কোণের বিপরীত বাহু। তাহলে প্রদত্ত কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রদত্ত কোণ, এটার বিপরীত বাহু হচ্ছে লম্ব। আচ্ছা, তাহলে প্রদত্ত কোণটা যদি আমি যদি এই চিত্রের ক্ষেত্রে আমি যদি প্রদত্ত কোণটা বলি এইখানে, তাহলে তোমাদের বলা উচিত যে লম্বটা কোন ভাবে। ইফান এটা বলার চেষ্টা করো। আমি যদি এটাকে এ দেই, এটাকে বি দেই, এটাকে সি দেই, তাহলে ইফান বলার চেষ্টা করো যে প্রদত্ত কোণের বিপরীত বাহু তো লম্ব, সেই বিপরীত বাহু কোনটা? নাম কি? বিসি, রাইট? তাহলে বিসিটা তখন হবে লম্ব। কারণ কোণের বিপরীত হয় লম্ব। এইটাও মনে রাখার জন্য একটা শর্টকাট আমি যদি তোমাদের বলি, তাহলে হচ্ছে কাবিলাকে তো চিনি আমরা। কাবিলা হচ্ছে ব্যাচেলর পয়েন্ট, তো দেখছো সেই ব্যাচেলর পয়েন্টের, যাই হোক কাবিলাকে অনেকেই চিনি আমরা। না চিনলে সমস্যা নেই, ভিডিও দেখে নাও কাবিলার ছবি। এখন এইখানে কাবিলা কই দেখতে পারো না? আচ্ছা, তো কাবিলার দিকে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে কোণের বিপরীত হচ্ছে লম্ব। কোণের বিপরীত লম্ব। এইটা খুব তোমাকে হেল্প করবে। কাবিলা, কাতে হচ্ছে কোণ আর বিতে বিপরীত লম্ব। তাহলে কোণের বিপরীতটা হয় লম্ব। তাহলে আমাদের এই যে কোণ যদি এখানে থাকে তার বিপরীতটা হচ্ছে লম্ব। ঠিক আছে? কোণের বিপরীত হলো লম্ব। আমি যদি অন্যভাবে আঁকাই, যে সমকোণ ত্রিভুজটা এইভাবে আঁকালাম, যে এইটাকে আমি বললাম 90 ডিগ্রি, আর প্রদত্ত কোণ বলে দিলাম এই জায়গায়, এই জায়গায় প্রদত্ত কোণ বললাম, তাহলে লম্বটা কোনটা? আমরা বললাম কাবিলা। তাহলে কোণের বিপরীত হচ্ছে লম্ব। তাহলে এইটা হচ্ছে আমাদের লম্ব। এরপর আসি ভূমি। তাহলে দেখো ইজিলি বলা যাবে যে আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে ভূমি। তাহলে আমরা অতিভুজ লম্ব চিনে ফেললে এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। তাহলে ঠিক একই ভাবে এইখানেও বলা যাবে যে ভূমি কোনটা? এইটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমি যদি সামারিটা করি, তাহলে সামারি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের, এই একটা সমকোণী ত্রিভুজের কি থাকে? একটা লম্ব থাকে, একটা ভূমি থাকে, অতিভুজ থাকে। তাহলে যেটা বাঁকা সেটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। আর যে কোণটা দেয়া থাকবে, কোণের বিপরীতটা হবে লম্ব। তাহলে কোণ যদি এইটা দেয়া থাকে তাহলে এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে আমাদের ভূমি।